আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। থেকে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি সম্বন্ধে কিছু কথা শোনার জন্য আগ্রহ রাখে। আমি যেটা বঞ্চনা জেলার কথা সেই বঞ্চনার সঙ্গে তাল মিলিয়ে কথাবার্তা বলছি। পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে একটা প্রজেক্ট চলছে, হাউজিং ফর অল। গরিব মানুষের বাড়ি হবে, এই বাড়িটাকে নিয়ে রাজনীতি যেটা চলছে সেই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজ্য সরকার 1,80,000 টাকা দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 1,50,000 টাকা দিচ্ছে, বাকি আপনারা নিজেরা 25,000 টাকা দিচ্ছেন এবং প্রত্যেকের বাড়ির কাজ চলছে। ইদানিং যেটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে শেয়ার পাঠাচ্ছে না, ফলে আমাদের যে থার্ড ফেজে কাজ চলছে যাদের যাদের কাজ শুরু হয়নি এখনো পর্যন্ত তাদেরকে কাজ শুরু না করার জন্য আমাদের কাছে সার্কুলার এসেছে। মোদী রঙ্গি এখানে বসে রয়েছেন, তিনি আমার কাছে টেস্টমেন্ট করে বলছেন যে কিছু গরিব মানুষের বাড়ি হচ্ছে না, স্যার কি করবো? মানে গভর্নমেন্টের ওরা যখন তখন ফলো তো করতেই হবে, কিন্তু আপনারা কি চাইবেন না যে গরিব মানুষের বাড়ি না হোক? গরিব মানুষের বাড়ি যখন স্যাংশন হয়েছে তখন সেটা হয়ে যাক, নিশ্চয়ই চাইবে আপনারা। যার জন্য আজকে এই লোকগুলো ভর্তি বঞ্চনার বিরুদ্ধে আমরা জলের জন্য যে ব্যবস্থা আমরা করেছি, পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে 1965 সালের পরে কারো বাড়িতে জলের কানেকশন কিন্তু হয়নি। আজকে 2020 সালে পুরুলিয়া মিউনিসিপ্যালিটির তৃণমূল চালিত পৌরসভা, সেই পৌরসভার বোর্ড থেকে আমরা প্রত্যেকটি বাড়িতে জল দিচ্ছিলাম, কিন্তু আমাদের সামরিক ক্ষমতা ছিল একজন লটারির মাধ্যমে দিচ্ছিলাম। মাননীয় মমতা ব্যানার্জি শোনার পরে অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে কখন আমাদেরকে অর্ডার দিয়ে গেলেন যে পুরুলিয়ার প্রত্যেকটা হোল্ডিংয়ে যেন জল পায় তার ব্যবস্থা করবেন, তাহলে হলে আপনারা টিকে থাকতে পারবেন না। আমরা প্রত্যেকটা বাড়িতে জল দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। একদিনে নিশ্চয়ই জল পাওয়ার বাড়িতে ঢুকবে না, সেটা আপনারা জানেন, আমরাও জানি। 40,000 হোল্ডিং রয়েছে, ধীরে ধীরে কাজ চলছে, ধীরে ধীরে কাজ হচ্ছে। এখানেও কিছু বঞ্চনা দেখা দিয়েছে। আমাদের যে প্রজেক্টটা ছিল তাতে প্রচুর টাকা আমাদের বাকি আছে। আমরা টাকার হিসাব পাঠিয়ে দিয়েছি, টাকা হিসাব পাঠিয়ে দেওয়ার পরে যা টাকা ছাড়া কথা, কিন্তু আজ অবধি জলের টাকা আমরা পাইনি। বিআর যে বিস্পেশালের পূর্ণ টাকা আমরা পাইনি। এখন এটাতে আমরা প্রবলেমটা কি হয়েছে যে 80,000 40,000 হোল্ডিংয়ে 29,000 হোল্ডিংয়ের প্রজেক্ট রিপোর্ট ছিল তখন, সেইটাই মানুষ এখনো জল পায়নি। এবং পরবর্তীকালে আরো 15,000 যে হোল্ডিংটা বেড়েছে তার জন্য আরো টাকার দরকার, কিন্তু আমাদের 15 টাকায় আমরা ছাড়েনি, ফলে আমাদের কাজ করতে অসুবিধা একটু হচ্ছে। সেই অসুবিধার বঞ্চনা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দেওয়ার কথা সেটা যদি দিয়ে দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না, তাহলে আমাদের কষ্ট করে করতে হবে। তবে এটাও কথা বলে দিয়ে যাচ্ছি যে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা হোল্ডিংয়ে জল দেওয়ার জন্য অঙ্গীকার করবো এবং একদিন শেষ আমরা করবোই। আমরা শুরু করেছি, আগামী জেনারেশন থেকে চলবে। কাজ কন্টিনিউ চলছে, কাজ কন্টিনিউ চলবে। পুরুলিয়ার উন্নয়নে এখানে অনেকেই চাইছেন যারা শুনছেন যেটা এখনো একটা রাস্তা আমাদের খারাপ রয়েছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে করেছি আমরা, এবং যে বলছি যারা আশেপাশের লোক আছেন তারা শুনে খুশি হবেন যে হরিপদের সাহিত্য মন্দির থেকে আরম্ভ করে যারা গোকুল হোটেল পর্যন্ত রাস্তাটা একেবারে অকেন্দ্র খারাপ হয়ে আছে, সেটা টেন্ডার হয়ে গেছে এবং অনতি বিলম্বে কাজ শুরু হবে। চেষ্টা করবো আমরা দুর্গা পুজোর আগে সে কাজে কমপ্লিট করতে। রাজাবনের পরে যারা থাকেন, রাজাবনের রাস্তা টেন্ডার হয়ে গেছে, রাজাবনের রাস্তা আমরা আশা করবো দুর্গা পূজার আগে শেষ করে দিতে। দিদি দাস হয়ে ধর্মসার থেকে শুরু করে পুলিশ লাইন পর্যন্ত যে রাস্তা 14 নম্বর এবং 15 নম্বরের এলাকা, সেই রাস্তা একেবারে চৌপট হয়ে গেছে। সে রাস্তা আমরা করার জন্য অঙ্গীকারবদ্ধ, ওটা ফরমালিটি চলছে, আশা করি আমাদের বিলম্বে শুরু হয়ে যাবে। যেটা আমাদের জেলখানার মোড় থেকে রাধাকুঞ্জ থেকে রোডটা ঘুরেছে, যেটা কোর্ট কম্পাউন্ড কাছে গিয়ে শেষ হচ্ছে, এই রাস্তা অলরেডি আমাদের টেন্ডার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, অনতি বিলম্বে কাজ শুরু হবে এবং এটি ভেরি মাচ এক্সপেক্টেড। আমরা আশা করবো যে দুর্গা পূজার আগে এই 4টি রাস্তা আমাদের জর্জর করতে হবে। পুরুলিয়ার রাস্তাঘাট ভালো হয়েছে, পুরুলিয়ার জলের ব্যবস্থা হয়েছে, পুরুলিয়ার গরিব মানুষদের বাসস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাবো যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে শিখে
আমাদের লড়াই চলবে, সুন্দরভাবে চলবে। আপনাদের কাছে একটা অভিনয় অনুরোধ রয়েছে, অপনিষ্ঠকে বলতে আমার কোনো আপত্তি নেই। বিগত দিনের ভোটগুলো যেগুলো হয়েছিল, সেই ভোটগুলোতে এই যে এমপির ভোট হয়েছিল পুরুলিয়া পৌরসভাতে, আমরা কিন্তু হেরে গেছি। কি অন্যায় করেছি আমরা, কি দোষ করেছি আমরা, কোন লোককে বঞ্চিত করেছি আমরা? তাহলে আমরা যদি বঞ্চিত না করে থাকি আপনাদেরকে, আমাদের কাউন্সিলররা অনেকে প্রাক্তন কাউন্সিলর হিসেবে উপস্থিত রয়েছে এখানে। ঠানাকে দেখলাম, সোহেলকে দেখলাম, এবং উপস্থিত হয়েছে গুড্ডু আছে। কে আমাদের লড়াই করেছিল, যার বিরুদ্ধে আপনারা সিপিএম থেকে ভোট দেননি, এবং আমরা পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে আমরা হেরে গেছি। এমন তো কিছু কাজ আমরা করিনি। যদি কিছু করেই থাকি অপরাধ করবেন, আমরা সেটা নিশ্চয়ই ক্ষমা চাইবো, নিশ্চয়ই কিছু করবো। কিন্তু পুরুলিয়ার উন্নয়ন যাতে আগামী দিনে কোনো রকম জায়গা না পায়, তার জন্য আপনারা এখন থেকে সচেতন হন। ধর্মের সংস্কৃতিতে কি হবে, কি হবে ধর্মের সংস্কৃতি? আমি একজন মুসলিম, আমি আল্লাহ আকবার বলি, আমি শুক্রবার দিন নামাজ পড়ি, আপনি করি না। তাহলে কি হয়েছে আপনাদের সাথে? আপনারা হিন্দু যারা রয়েছেন তারা আপনারা পূজা করেন, এই তো মনসা পূজা পার হলো, এই তো দুর্গা পূজা আসছে, কে পালন করতে আপনাকে? এই তো বড়দিন আসছে সামনে, খ্রিস্টান ভাইদের কে পরিচয় উদযাপন করবেন না আপনারা? এখানে সবাই আমরা এক, ধর্ম নিজের তিনি বলে দিচ্ছেন উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা, দিদির বক্তব্যকে আমরা ফলো করি। আমাদের পশ্চিমবঙ্গে ধর্মের নাটক কিছু চলতে দেবেন না আপনারা। সারা জীবন ধরে দেখতে পাচ্ছি আমরা একসঙ্গে এখানে রয়েছি। সে মুন্ডা হোক, বাউরি হোক, মুখার্জি হোক, বাগদি হোক, খান হোক, আলতারি হোক, আমরা পুরুলিয়ার মানুষ, পুরুলিয়া একসাথে থাকবো, একভাবে আমরা থাকবো। এটাই আমাদের কল্পনা হওয়া উচিত। আগামী দিনে সেরকম আমরা ধর্মের সংস্কৃতি বলবেন না। একদিকে ধর্ম সংস্কৃতি করে মানুষকে মত হয়ে গেছে, আরেকদিকে 25 কোটি মানুষ বেকার হয়ে গেল। ব্যাংকগুলো যে রয়েছে 4টে ব্যাংক মাত্র থাকছে, বাকি সমস্ত ব্যাংক উধাও হয়ে যাচ্ছে। রেলগুলো সমস্ত প্রাইভেট করে দিল। কোন দিকে কি করবে ওরা নিজেরাই জানে না। মানুষকে মাতিয়ে আমি যুব সমাজকে বলবো, খুলে বলবো, জেগে থাকুন, কোন রকম অশান্তি যেন পুরুলিয়া শহরে না হয়। আপাতত আমি পুরুলিয়া নিয়ে কথাবার্তা বলছি, পশ্চিমবঙ্গের কথা আমাদের আরো স্থানীয় নেতা যারা রয়েছেন তারা হয়তো বলবেন। কিন্তু আমরা যারা করে চলেছি, আজকে কোভিড আক্রান্ত হচ্ছে মানুষ, নিশ্চয় দুঃখের বিষয়। কিন্তু কোভিড আক্রান্তের মধ্যে পুরুলিয়া পৌরসভা কিন্তু রয়েছে, যতটুকু পারছে ওরা করে দিতে পারছে না, পারছে না, যতটুকু পারছে পুরুলিয়া পৌরসভা করছে। আমাকে দেখে একটু খারাপ লেগেছে, আমি মুখের উপর ধমকিয়েছি। এই পদ্মনাথ মন্ডল কোভিডের জায়গাতে গিয়ে পৌঁছে যাচ্ছে, এই বড়ির রঞ্জি মৌসুমী সোহেল খানকে দেখছি কোভিডের জায়গায় রয়ে যাচ্ছে গিয়ে। আরে ভাই, তোমরা আগে ঠিক থাকো, তবে তো লোকের সেবা করতে পারবে। আমিও ডেলি অফিস করি এবং আমার যারা নেতৃত্বে যারা রয়েছে, যুবদের নেতৃত্বে যারা রয়েছে, মহিলা নেতৃত্বে যারা রয়েছে, তারা প্রত্যেকে ডোর ঘুরে বেড়াচ্ছে। তাদের নিশ্চয়ই একবার বলবেন, 100% হয়তো করতে পারবো না, কিন্তু 90% আপনাদের কাজ করবো। এইরকম পরিস্থিতি দিচ্ছি আজকে স্টেজ থেকে। আমরা চাইবো পুরুলিয়া সুস্থ থাকবে, পুরুলিয়া শান্তি থাকবে, পুরুলিয়ার মানুষ এক থাকবে, পুরুলিয়ার মানুষে ঈদ হবে, পুরুলিয়ার মানুষের দুর্গা পূজা হবে, পুরুলিয়ার মানুষের দিওয়ালি হবে। সে আপনি হিন্দি বলুন, আপনি ভোজপুরি বলুন, আপনি উর্দু বলুন, আপনি বাংলা বলুন, আপনি স্থানীয় ভাষা বলুন, কিচ্ছু হয়ে যায় না। পুরুলিয়া এই পুরুলিয়ার মানুষ জিন্দাবাদ। যাই হোক বন্ধুগণ, বিক্ষোভ পিছিয়ে বিক্ষোভ হবে। আমাদের বিরুদ্ধে বিক্ষোভ থাকে, অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ যাচ্ছি আপনাদের কাছে, যতটুকু পারি আমরা করি। আমার মেম্বাররা বসে রয়েছে, আমার এক্স কাউন্সিলররা বসে রয়েছে, প্রত্যেকে ফিল্ডে থাকছে, প্রত্যেকে নিজের কাজ করছে। আর নেতৃত্ববৃন্দ তাদের কিন্তু দেখেছি আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যানার নিয়ে, কোনো কিছু নিয়ে। প্রত্যেকে এখনই মাস্ক দিচ্ছে দেখছিলাম, যারা যারা মাস্ক পরে আসেনি তাদেরকে মাস্ক দিচ্ছে। ঠিক আছে, মাস্ক করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে।
নিজের জায়গায় সবই মেনটেন করতে হবে, কিন্তু আমাদেরকে এক থাকতে হবে এবং উন্নয়নের কাজে নেমে থাকতে হবে, তাতে আমাদের কোনো রকম ভাবে যেন কোনো ডিস্টার্ব না হয়, এইটুকু আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ শামীমদাদ খান মহাশয়কে। তিনি যা বক্তব্য রাখলেন সত্যি আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে একেবারে উপযোগী কথা। তিনি বলেছেন আমাদের এক থাকতে হবে, আমাদের সকল জাতি ধর্ম নির্বিশেষে পুরুলিয়ার মানুষকে এক থাকতে হবে, রাজ্যের মানুষকে এক থাকতে হবে। আজকে যে জায়গাটাই আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি, বাবা সাহেব আম্বেদকরের আরক্ষ মূর্তিতে তারই পাশে বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের রূপকার, যিনি এই কথাই বলেছিলেন সকল ধর্ম নির্বিশেষে, সকল ধর্মের নির্বিশেষে এই সংবিধান রচিত হয়েছিল। আসুন, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জ্যোতি প্রসাদ সিং মহাশয়, তিনি মঞ্চে এসেছেন, তাকে আমরা আহ্বান করছি। উপস্থিত হয়েছেন 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রবিশঙ্কর দাস মহাশয়, তার ওয়ার্ড থেকে প্রচুর কর্মী সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাই। উপস্থিত হয়েছেন বিভাস রঞ্জন দাস 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তিনি মঞ্চে এখনো আসেননি, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সম্পাদক বিমান সরকার মহাশয়কেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের 12 নম্বর ওয়ার্ডের আমাদের প্রাক্তন আমাদের কাউন্সিলর শ্রদ্ধেয় বন্ধু বলেশু, আমাদের আপনারা জানেন তিনি মারা গেছেন 12 নম্বর ওয়ার্ডের আমাদের ভাই। আমরা তার নাম উচ্চারণ করতে খারাপ লাগছে, তার স্ত্রী নীতি কর্মকার, তাই তিনি উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। অনুগ্রহ করে নীতি কর্মকার আপনি আসন, শঙ্কু কর্মকারের সম্পূর্ণ কর্মকারের আমাদের যিনি প্রয়াত হয়েছেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারই স্ত্রী ছায়া দাস, তাকে ধন্যবাদ জানাই এবং সলিল নন্দী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের পরবর্তী বক্তা মৌসুমী ঘোষ, শ্রদ্ধা প্রাক্তন পৌরমাতা মৌসুমী ঘোষকে আহ্বান করছি 2 কথা বলার জন্য। আমাদের জ্যোতির্ময় ব্যানার্জি পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট, তাকেও মঞ্চে আহ্বান করছি, তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেককে নমস্কার, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আজকে দু একটি কথা, যেহেতু শহরের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে, আমাদের মনে হলো যেহেতু পৌরসভায় আমরা একটা অংশ এখন কাজ করছি এবং সকলে মিলে কাজ করছি, দু একটা কথা না বললে নয়। আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে মঞ্চে উপবিষ্ট ছিল, সেটা কি ছিল বলুন? জিএসটি থেকে শুরু করে যেভাবে গরিব মানুষ যাদের টাকা পয়সা তারা লুট করেছে, আমার শহরের মানুষরা সেটা জানে। যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, আমার শহরবাসী সেটা জানে। আজ আমার চেয়ারম্যান একটু আগে বললেন আমি কেন্দ্র যাচ্ছি না, রাজ্য যাচ্ছি না। কিছুদিন আগে যে এমপি ভোট হয়েছিল, যে পথলোভী মানুষগুলো বড় বড় বিশাল বিশাল গাড়ি নিয়ে যে কোট পরে আপনার চলে যাচ্ছে পথ আনতে, যে রাজ্য থেকে পথ পাবো, আমরা কেন্দ্র থেকে পথ পাবো। আজ আমার তৃণমূল কর্মী যারা আছে তাদের আমরা বলি, শহরের প্রেসিডেন্ট হচ্ছে বৈদ্যনাথ মণ্ডল, শহর সভাপতি বৈদ্যনাথ
মানুষের কাছে প্রত্যেকটা জিনিসকে আমরা পৌঁছে দিয়েছি। আমি কিছুদিন আগে যে ওয়ার্ডটাতে থাকি সেই ওয়ার্ডের কিছু যুবক কিছু বাইরে ছিল, হাতে খাম নিয়ে পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। কি করব না মেম্বারকে। কিসের মেম্বার? মেম্বারটা কি? মানুষ হচ্ছে মামাটি মানুষ, মেম্বার নয়। মেম্বার করে তোমরা বিজেপি সদস্য করতে চাও, আর তৃণমূল কংগ্রেস মানুষের সাথে যোগাযোগ করে তার উন্নয়নটা পৌঁছে দেওয়ার জন্য। আজ আমি পৌরসভায় থাকি, আমার চেয়ারম্যান আছে। ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের আম্বেদকর মূর্তির সামনে আমরা আজকে অবস্থান বিক্ষোভে বসেছি। আমাদের দাবি এটাই যে কেন্দ্র সরকার আমাদের প্রতি যে অমানবিক আচরণ করছে, কেন্দ্রের বিভিন্ন টাকা পয়সা আমাদের সরকারকে দিচ্ছে না। আজকে দিনের পর দিন আমাদের এই সরকারের পাশে না থেকে তারা আমাদের প্রতি রাজনৈতিক বিমাতৃসুলভ আচরণ করছে। বিমাতৃসুলভ মানে সৎমা। আমরা দেখেছি যে কারো ঘরে কোথাও যদি কোনো সৎমা থাকে, তার নিজের ছেলের প্রতি যেমন যত্ন হয়, সব ছেলের প্রতি সেই যত্ন থাকে না। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। আমাদের এখানে রাজ্যটা যেন সৎ রাজ্য। আমরা অন্যান্য রাজ্যকে তুমি সহযোগিতা করছো, অথচ তুমি পশ্চিমবঙ্গকে কোনো সহযোগিতা করছো না। আমাদের বক্তারা বলছিলেন যে নরেন্দ্র মোদী নিজে আমফানে ঝড়ের সময় ঘুরতে এলো, বললো আমি নিজে দেখবো, তারপর আমি টাকা বরাদ্দ করব। যখন জল ঝড় হলো, দেখা গেল হেলিকপ্টারে নরেন্দ্র মোদী নিজে ঘুরলেন, মিটিং করলেন, কেন্দ্রের দলকে পাঠালো, যাদের ঘর বাড়ি ভাঙলো। আমরা বিভিন্নভাবে পৌরসভাতেও যাদের ঘর বাড়ি ভেঙেছিল তাদের সমস্ত ছবি করে আমরা পাঠিয়েছিলাম রাজ্য থেকে সেটা দিল্লিতে পাঠানো হয়েছিল যে কেন্দ্র কিছু টাকা দেবে। সেই টাকায় আমরা গরিব মানুষের যাদের ঝড় করে, যাদের খোলা উড়ে গেছে, যাদের অ্যাসবেস্টার উড়ে গেছে, যাদের ঘর পড়ে গেছে, তাদের কিছু ব্যবস্থা করব। কিন্তু সেই টাকা আমরা পাইনি। তাই অনেকে হয়তো ক্ষোভ করছেন যে কেন আমাদের ঘরগুলো হলো না। এই ঘরগুলো হলো একটা কারণে। সেই কারণটা হচ্ছে যে কেন্দ্রের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু আমরা এই সরকার পাইনি। তাই আজকে আমাদের এগুলো বাকি থেকে গেছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনারা তাই এলাকায় নিজের পাড়ায় নিজের বস্তিতে যখন আলোচনা করবেন, পার্টির কথা বলবেন, চা দোকানে, পান দোকানে, বাঁধের ঘাটে, কলসালে, কুয়াশালে যখন কাজকর্ম করবেন, তখন এই কথাটা বলতে হবে। অনেকে আমাদেরকে দোষারোপ করছে, কিছু জায়গায় বলছে এই লকডাউনে ভাগ্যিস মোদিয়ে চালটা দিল, নাইলে কি যে হতো বাবা। মোদিয়ে চালটা দিল, কোথা থেকে মোদি চালটা দিল? আপনি কার কার্ড পেয়েছেন? আপনি রাজ্য সরকারের কার্ড পেয়েছেন। আপনার ঘরের কার্ডগুলো ভালো করে খুলে দেখবেন, সেখানে কি লেখা আছে কেন্দ্রীয় সরকার, না সেখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার। আপনি কার্ড পেয়েছেন রাজ্য সরকার, চাল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনি বলছেন ভাগ্যিস মোদিয়ে চালটা পাঠালো, তবে ডুমুরা খাবে। আর এই বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে রাস্তায়। আমাদের যারা মহিলা কর্মী, যারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, বিভিন্ন জায়গায় এই বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে নরেন্দ্র মোদী কোন টাকা, কত টাকা বরাদ্দ করেছিল চালের জন্য, কোথা থেকে এসেছিল। হ্যাঁ, কার্ডের কিছু সিস্টেম আছে, এটাও জানা দরকার। কার্ড আছে, কিরকম কার্ড আছে? কিছু কার্ড আছে AAY, অন্নপূর্ণা অন্তর যোজনা, কিছু কার্ড আছে SPHH, কিছু কার্ড আছে PHH। এইগুলোর কিছু টাকা, কিছু চাল গম বরাদ্দ হয় কেন্দ্র থেকে, এটা আমরা মানছি, এটা আমরা স্বীকার করি। কিন্তু RKOS 1, RKOS 2 এই দুটো কার্ড সম্পূর্ণ রাজ্য সরকারের। আজকে যারা বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরে বলছে, যারা জয় শ্রীরাম বলছে, যারা গলায় ফেটে নিচ্ছে, আর কন্ট্রোলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় RKOS 1 ফ্রি চাল গম তুলছে, তাদেরকে জবাব দেওয়ার দিন এসছে। তাদেরকে বলতে হবে যে তুমি নরেন্দ্র মোদীর নাম করছো, জয় শ্রীরাম বলছো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্ডে রেশনের মাল তুলছো। বারে তুমি নরেন্দ্র মোদী, সবকা সাথ সবকা বিকাশ। কেমন বিকাশ হলো? আমরা তো বিমাতৃসুলভ আচরণ করিনি। আজকে কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে, আমাদের রাজ্যের প্রতি বঞ্চনা করছে। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যারা থাকে কাউকে সব করে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারত যে লোকসভায় যারা বিজেপির মিছিলে ঘুরেছে, লোকসভায় যারা বিজেপির ধান্দা নিয়ে ঘুরেছে, লোকসভায় যারা বিজেপির ক্যাম্পে বসেছে, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে যদি নির্দেশ দিত যে আপনারা পাড়ায় পাড়ায় লিস্ট করুন কারা কারা বিজেপির ক্যাম্পে বসেছিল, কারা কারা বিজেপিকে ভোট দিয়েছিল, কারা কারা বিজেপির ঝান্ডা করে, কার ঘরের দুয়ারে পদ্ম ফুলটা আঁকা ছিল, কে বড় বড় তিলক নিয়ে জয় শ্রীরাম বললো, কে কে গলায় ফ্যাক্টরি নিয়ে গেরুয়া নিয়ে ঘুরলো, তাদের তালিকা তৈরি করো। আর আমরা যদি এই লকডাউনে বলতাম সবাই চাল পাবে, ওই গেরুয়াধারীরাকে চাল দিয়া বন্ধ করো, তাহলে কেমন হতো বন্ধু? তাহলে কেমন হতো? এটাকে বলে বিমাতৃসুলভ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসম, তিনি মা, তিনি অন্য রাজা, তিনি এইভাবে বিচার করেনি। তিনি বলেছে এই সরকারের আন্ডারে যারাই থাকবে, যারাই রাজ্যবাসী, যারাই পশ্চিমবঙ্গবাসী, তারা সবাই চাল পাবে, সেই চাল বিনা পয়সায় পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে আগামী 2021 সালের 30শে আগস্ট পর্যন্ত কন্ট্রোলে গেলে পয়সা নিয়ে যেতে হবে না, বাড়ির যে কোনো লোক শুধু থলিটা নিয়ে আর কার্ডটা নিয়ে কন্ট্রোলে পৌঁছলেই বিনা পয়সায় চাল গম পৌঁছাবে। এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। এর কথা বলতে নরেন্দ্র মোদী চাল দিয়েছে, কোথায় নরেন্দ্র মোদী চাল দিল, কত চাল এসেছিল, কত চাল দিল, এই প্রচার তারা করে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধে আমাদের এলাকায় এলাকায় সভা করতে হবে, এলাকায় এলাকায় মানুষকে বলতে হবে যে আজকে খাদ্য সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে, আর কে ওয়াসওয়ানের কাজ, আর কে ওয়াসটুয়ের কাজ সম্পূর্ণ রাজ্য সরকারের কাজ। নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকার তো রেশন ব্যবস্থাকে তুলে দিতে চাইছিল, সে বলছিল রেশন ব্যবস্থা থাকবে না, যারা স্পেশাল মানুষ কেন্দ্রীয় সরকারের ওই এওয়াই কার্ড, এসপিএইচ এবং পিএইচ তারাই শুধু রেশন পাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলল না, আমার ওই জঙ্গলমহলের মানুষ, আমার পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেককে আমি খাদ্য সুরক্ষা যোজনায় কার্ড দেবো এবং সেই কার্ডের বিনিময়ে তারা রেশন ব্যবস্থা পাবে। আজকে তাই আমরা বলতে চাইছি, যখন প্রথম লকডাউন হলো, যখন প্রথম এই করোনা ভাইরাস এলো, নরেন্দ্র মোদী কি বললেন? টিভির পর্দায় ঘোষণা করলেন যে আপনারা সবাই বিকেল বেলায় 5টার সময় ঘরের ছাদে দরজা গলায় দাঁড়াবেন, সবাই যার যার ঘরে থালা আছে, যার যার বাটি আছে, যার যার যা কিছু আছে ডেকচি হারিয়ে নিয়ে সবাই ঢং ঢং করে বাজাবেন। নরেন্দ্র মোদী ঘোষণা দিল যে খালি বাসন টাসন যা আছে সবাই বাজাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল যে না, থালা বাজালে অশুভ লক্ষণ হয়। আমাদের একটা কালচার আছে, দেখবেন খালি থালা বাজালে মারা বকে, এই থালাটা বাজাস না, ওরকম আওয়াজ করিস না, ঘরের লক্ষ্মী চলে যায়। নরেন্দ্র মোদী বলছে থালা বাজায় ঘরের লক্ষ্মীকে হারাই দাও, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তোমার ঘরের লক্ষ্মী পৌঁছা, তুমি ভেতরের থেকে চাল গম নিয়ে থালা ভর্তি ছেলেকে খাবার দাও। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে বাঙালি মানুষের পার্টি। এই কথা আজকে বলার সময় এসছে, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী শুধু থালা বাজাতে জেনেছে, থালা ভর্তি খাবার দিতে শিখেছি, থালা ভর্তি খাবার দিতে দিয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যারা তৃণমূল কংগ্রেস দিয়েছে। আজকে এই কথা বলতে হবে। তাই আমরা আজকে সবার মাধ্যমে ট্যাক্সি স্ট্যান্ডে আমরা প্রতিবাদ করছি। আজকে কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করেছে, এই রাজ্য সরকারের উপরে যেভাবে আমাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, আমরা তাই আজকে মানুষের সামনে দাঁড়িয়েছি। 1 সপ্তাহ ধরে আমরা কোনো আন্দোলন করিনি, তার কারণ প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন, গতকালে তার শেষ হল 1 সপ্তাহ ধরে। তার 8 তারিখ থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। আবার আমাদের 14 তারিখ আন্দোলন হবে, 22 তারিখ আমাদের আন্দোলন হবে। কেন্দ্র সরকারের এক একটা ফ্যাক্টরি সমস্ত তুলে দেওয়া হচ্ছে, বিএসএনএল কোম্পানি উঠে যাচ্ছে, কোল ইন্ডিয়া উঠে যাচ্ছে, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো উঠে যাচ্ছে, চাকরি কমে যাচ্ছে, রেল সরকার বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে করতে হবে। তাই আজকে আমরা শুধুমাত্র আমাদের কেন্দ্রে আজকে সরকার আমাদের এই রাজ্য সরকারের উপরে যে বঞ্চনা করছে, সেই বঞ্চনার বিরুদ্ধেই আজকে আমাদের লড়াই। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আপনারা জানেন এখন করোনা চলছে, কোভিড চলছে, এই করোনা মহামারী রোগ, এই রোগ শুধু আমাদের নয়, সারা বিশ্বের রোগ সৃষ্টি হয়েছে।
আর এই বিশ্বের সমস্ত রোগের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। যখন আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, যখন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা লকডাউনকে কোভিডকে উপেক্ষা করে মানুষের দরজায় দরজায় গেছি চাল ডাল আলু পৌঁছতে, যখন আমরা বিভিন্ন জায়গায় মানুষের সহযোগিতা করছি, তখন এখানকার বিজেপির নেতারা কি করছেন? বিজেপির নেতারা তখন তাদের টিকি দেখা যায়নি। এই লকডাউনের সময় আমরা কোনো নেতাকে দেখতে পাইনি। এখন বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় যাচ্ছে, ওই যে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান করো, তোমার মোবাইলটা দাও, মোবাইল থেকে একটা মিস কল দাও, মিস কলটা দিলেই তোমার ফোন আসবে, তুমি বিজেপির সদস্য হবে। কিন্তু এই লোকটা, এই বিজেপির ছেলেরা তখন তো ছিল না যে নরেন্দ্র মোদীকে একটা মিস কল দাও, আর নরেন্দ্র মোদীকে মিস কল করলে ঘরে একটা 10 কেজির আটা আর 10 কেজি চালের প্যাকেট পৌঁছে যাবে। এই ব্যবস্থাটা তুমি করতে পারলে না, তুমি মিস কল দিয়ে মেম্বারশিপ করতে পারছো। আজকে এই কথা আমাদের বলতে হবে। আজকে তাই আমরা বিভিন্ন এলাকায় বিজেপি যারা করছেন তাদেরকে জবাব দেওয়ার দিন যে লকডাউনের সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যখন আমরা মানুষ কি করে কাজ বন্ধ, যখন কি করে ঘরে থেকে যে চাল পৌঁছে দিতে পারি, আলু পৌঁছে দিতে পারি, একটু ডাল পৌঁছে দিতে পারি, একটু সবজি পৌঁছে দিতে পারি, তখন বিজেপির নেতারা তাদের তখন খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু নেতা গেছে, কিছু কিছু জায়গায় করেছে। কারা করেছে? না, এদের নাকি প্রচুর টাকা এসেছে। কিছুদিন আগে বিজেপির এক প্রাক্তন নেতার সঙ্গে আমার আলাপ ছিল। সেই নেতা বলছেন এই কোভিডে গোটা টাকাটাই বিজেপির কিছু নেতা খেয়ে শেষ করে ওটা সিন্ডিকেট চলছে বিজেপি। আজকে বিজেপি থেকে তাই বিভিন্ন নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, আর যোগদান করার সময় তারা বলছে যে পুরুলিয়ায় বিজেপি এক সিন্ডিকেট কোম্পানি, কয়েকজন লোক বিজেপির নামে শুধু টাকা আত্মসাৎ করছে। বলছে লকডাউনে কয়েক লক্ষ টাকা এসেছিল মানুষকে কিছু করার জন্য, কিন্তু আজকে বলছে না, তৃণমূল আমাদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না, তৃণমূল এলাকায় আমাদেরকে রাস্তায় নামতে দেবে না, তাই আমরা নাকি এই টাকাটা খরচ করতে পারিনি। এই ধরনের কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছে। আসলে তা নয়, আসলে বিজেপির কাজটাই হচ্ছে এরকমভাবে মানুষকে বিভ্রান্তি করানো। আজকে তাই আমাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই করোনা মহামারী নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হসপিটাল, কোথায় ওষুধ, কোথায় ইঞ্জেকশন, কোথায় টেস্টের ব্যবস্থা করছে, তখন দিল্লি একের পর এক বিষয় গুটিয়ে নিচ্ছে। কিছুদিন আগে বলেছে এই করোনার যে র্যাপিড টেস্ট হয়, সেই টেস্টের যে টাকার যে খরচ, সেই খরচ বলছে দিল্লি আর দিব না। এমন আজকে সারা বিশ্ব যখন করোনার জন্য লড়াই করছে, তখন দিল্লি ঘোষণা করছে যে আমরা এই র্যাপিড টেস্টের জন্য, আমরা কোভিড টেস্টের জন্য কোনো টাকা দিতে পারবো না। তাহলে পুরোটা বোঝা পড়ে গেল রাজ্যের উপরে। আজকে প্রত্যেকটা মানুষকে র্যাপিড টেস্ট করাতে হচ্ছে, বিভিন্নভাবে টেস্ট করিয়ে তাদেরকে দেখাতে হচ্ছে যে সে পজিটিভ না নেগেটিভ। এই টাকার সম্পূর্ণ খরচ রাজ্য সরকারকে করতে হবে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যে কেন রাজ্য বহন করবে, কেন দিল্লি টাকা দেবে না, কেন দিল্লি স্বাস্থ্য মন্ত্রক টাকা দেবে না, কেন আয়ুষ থেকে টাকা আসবে না। আজকে তাই আমরা ধর্ণা মঞ্চ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি দিল্লির কেন্দ্রে নরেন্দ্র মোদীকে, আমরা প্রতিবাদ জানাচ্ছি বিজেপি সরকারকে। এই ধরনের বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। তৃণমূল কংগ্রেস কর্মী আমরা রাস্তায় নেমেছি, আমরা এই আন্দোলন চলবে। এইভাবে বঞ্চনা করে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, এইভাবে বঞ্চিত করে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না। আজকে কোভিডের সময়, এই মহামারীর সময় একমাত্র পার্টি, একমাত্র দল তৃণমূল কংগ্রেস রাস্তায় থেকেছে, মানুষের পাশে থেকেছে। তাই আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো আন্দোলন চলবে, আরো অনেক কথা আছে, অনেক কথা ইতিহাস আছে। আমরা শুরু করব আমাদের শহর তৃণমূলের উদ্যোগে, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় গোষ্ঠী সভা শুরু করব। সেইখানে মানুষদের কাছে আমরা যাব। এই লকডাউনের সময় আমরা কিভাবে মানুষকে সাহায্য করেছি, মানুষ সেটা দেখতে পেয়েছে। এই লকডাউনের সময় আমরা কিভাবে মানুষকে পরিষেবা দিয়েছি, সেটা মানুষ দেখতে পেয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মিথ্যে কথা বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেয়, এত বড় লকডাউনেও পেনশনের ব্যবস্থা চালু রেখেছে, এত বড় লকডাউনেও প্রত্যেকের মাইনের ব্যবস্থা চালু রেখেছে, এত বড় লকডাউনেও সমস্ত পরিষেবাকে চালু রেখেছে। কিন্তু দিল্লি আজকে আমাদের প্রতি আজকে বঞ্চনা করছে, এটাই আমাদের প্রতিবাদ। তাই আসুন আগামী দিনে এলাকায় এলাকায় আরো বেশি
সংগঠিতবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে আমরা মুখ খুলি, বিজেপি নেতাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, এলাকায় মানুষকে ভুল বোঝানোর যে চক্রান্ত